আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সরাসরি চলে এলাম ক্যামেরার সামনে। আপনাদের সাথে একটু সামনে থেকে বকবক করার, যদিও প্রতিদিন বকবক করি। আজকে ভাবলাম আবারও একটু সামনে থেকে বকবক করে যাই। শরীরটা ভালো না। আমার নাকের অবস্থা একেবারে খারাপ। মানে ১২টা বেজে গেছে। খুব বেশি সর্দি। গতকাল রাত থেকে মানে সর্দির জন্য আরকি ঘুমাতেই পারিনি গতকাল সারারাত। তো ঘরে সর্দির কোনো ঔষধও ছিল না। আমার সর্দির সমস্যা হলে আমি ট্যাবলেট খাই। তো গতকালকে ছিল না। সারারাত ঘুমাতে পারিনি। খুব বেশি কষ্টের মধ্যে গেছে। আর সর্দি আসলে দুনিয়াতে সব রোগই হচ্ছে যন্ত্রণাময়। সব রোগই যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। বাট ওই যে সর্দি, তো এটা আসলে এমন আহামরি কিছু না, কিন্তু এত ছেঁচড়া এই রোগটা, কি বলবো, নাকে মানে এরকম চাপ দিতে দিতে নাকের এই জায়গাটা গা হয়ে গেছে। মানে কি একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, চলে এলাম। আজকে আর কোনো ভিডিও নেই। কিছু ভিডিও শুট করেছি দিনের বেলা। তো আজকে আর এডিট করতে পারিনি। সন্ধ্যা থেকে এত টায়ার্ড লাগছিল, মোবাইল হাতে নিয়ে শুয়েছিলাম একটু এডিট করার জন্য। কিন্তু এই এতটুকু জায়গায় এডিট করছি, তারপরে হাত থেকে মোবাইল পড়ে গেছে। মানে এত টায়ার্ড লাগছিল, বেশি টায়ার্ডনেস যখন আসে তখন ঘুম চলে আসে। তো তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। আর পরে আবার উঠছি, রান্নাবান্না আছে টুকটাক। তো ভাবলাম আজকে আর পারবো না, তাক সমস্যা নেই, একটু ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে গল্প করব। তো ক্যামেরার সামনে এসে গল্প করলে দেখা যায় অনেক সময় মন খুলে গল্প করা যায়, অনেক কিছু শেয়ার করা যায়। তো সেই জন্যই আর কি চলে এলাম। তো যাই হোক, আমি একটা বিষয় বলি। গত কয়েকদিন থেকে একজন আপু আমাকে বারবার কমেন্ট করতেছেন যে আপু, আমার ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও দিও। যদিও বা আমি এই ক্যাটাগরির ভিডিও আপলোড দিই না। তো আমি আপুকে বারবার কমেন্টের রিপ্লাই দিচ্ছি, আপু হয়তো কমেন্টের রিপ্লাই পাচ্ছেন না। তো কেন জানি অনেক সময় আসলে ইউটিউবের কোনো সিস্টেমের কারণে হতে পারে। তো আমি রিপ্লাই দিছি, আমি ২-৩ বার রিপ্লাই দিছি, কিন্তু আপু বারবার কমেন্ট করতেছেন। দেখা যায় যে তোমাকে গত ভিডিওতেও কমেন্ট করছি, কোনো রিপ্লাই দিলে না। তো যাই হোক, আজকে ভাবলাম ভিডিওতে প্রথমেই এই প্রসঙ্গে বলে নেই। ইউটিউব চ্যানেলের ভিডিও, ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয়। আসলে ইউটিউব চ্যানেল আলাদা করে ওপেন করতেই হয় না। এই যে ধরো, আমরা প্রত্যেকের ফোনে একটা আইডি আছে, যেটা যেটা যদি একটা জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আমরা ইউটিউবে কোনো কিছু দেখতেই পারবো না। সবারই একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে। তো ওই জিমেইল অ্যাকাউন্টটাই আসলে ইউটিউব চ্যানেল। তো ওটাকে এই যে এডিট অপশনে গিয়ে, সেটিংয়ে গিয়ে এডিট অপশনে গিয়ে যে কোনো একটা নাম দিয়ে দিলে আর হচ্ছে ভেরিফাই করে নিলেই ওটাই ইউটিউব চ্যানেল হয়ে যায়। তো এরকম হাজার হাজার ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আমি আসলে আপনি একজনের জন্য যদি আমি এরকম একটা লম্বা ভিডিও করতে যাই, আবার অনেকের খারাপ লাগবে, কারণ আমি তো ওই ক্যাটাগরির ভিডিও করি না। তো খুবই সহজ এটা আসলে আপনাকে আলাদা করে দেখানোর কিছু নেই। আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ বাটনে সার্চ করবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়। তাহলে আপনি এ টু জেড সবকিছু পেয়ে যাবেন। আর সেকেন্ড হচ্ছে ভিডিও এডিট করা। ভিডিও এডিটর সেম ইউটিউব দেখে দেখে আপনি সবটা করতে পারবেন। যেখানে আমিও ভিডিও দিব, সেখানে আমার থেকে অনেক ভালো ভালো টেক ভিডিও যারা বানায়, অনেক সুন্দরভাবে বুঝিয়ে, আমি হয়তো আপনাদেরকে অতটা বুঝিয়ে বলতে পারবো না আপনাকে, বা গুছিয়ে বোঝাতে পারবো না। তো সেরকম অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন ইউটিউবে, শুধু সার্চ করে দেখবেন। আর যদি আপনি আমার নাম্বারটাকে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সেরকম ভালো দেখে কারো ১-২টা ভিডিও আমি আপনাকে শেয়ার দিয়ে দিব, আপনি চাইলে দেখতে পারবেন। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর খুব বেশি ঠান্ডা পড়ছে আমাদের এখানে। তো আপনাদের কে কোথায় থাকেন, অনেকে দেশের বাইরে আছেন, লন্ডন, আমেরিকা, কানাডা। তো ওইদিকে নাকি অনেক ঠান্ডা পড়ছে। মাঝে মধ্যে আমার কিছু আপুদের সাথে কথা হয়। তো
তো ওনারা নাকি এখন ঘর থেকে বের হতে পারতেছেন না, এরকম অবস্থা। তো যাই হোক, ওনাদের তো আবার বছরের অর্ধেক গরম থাকে, অর্ধেক ঠান্ডা থাকে। তো আমাদের এখানে তো ঠান্ডা আসলে খুব কম দিনই থাকে, গরম বেশিরভাগ সময় থাকে। তো খুব ঠান্ডাই পড়ছে। দেখুন আমি এই যে মোটা একটা সোয়েটার পরে বসে আছি। আর আমাদের এদিকেও পড়ছে সকালে আর সন্ধ্যার থেকে অনেক বেশি ঠান্ডা পড়ে, দিনের বেলাটা মোটামুটি আর কি। তো তারপরে আমি আসলে গরমের থেকে শীতের দিন বেশি পছন্দ করি, যেহেতু শীতের দিনে বাড়ি বা বাড়ির আশেপাশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা, রাস্তাঘাট, বাজার হাট সবকিছু একেবারে জড়জড়া থাকে। মানে শীতের দিনের পরিবেশ মানে আলাদা একটা পরিবেশ মনে হয়। তো ওই জন্যই আর কি আমি শীতের দিন বেশি ভালোবাসি। আর আমি গরম একেবারেই সহ্য করতে পারি না। ওই জন্য আমার যখন গরমের দিন শুরু হয় তখন মনে হয় যে কত তাড়াতাড়ি এই গরমের দিনটা চলে যাবে, আবার শীতকাল আসবে। যদিও বা আমাদের এখানে মৌসুমী জলবায়ু, তো শীতকাল খুব কম পরিমাণেই থাকে। এই ১ মাস ১.৫ মাস একটু বেশি শীত থাকে, তার সামনে পেছনে দেখা যায় হালকা শীত হালকা গরম, এরকম করেই শীতকালটা চলে যায়। তো যাই হোক, আমি আবার গতকাল থেকে গলায় একটু ব্যথা অনুভূত হচ্ছে, হয়তো ঠান্ডার কারণে। তাই ব্যথা বলতেও যে মাছের কাঁটা গলায় বিঁধে গেলে যেরকম ব্যথা হয় ওরকম ব্যথা হচ্ছে। তো গলার সাউন্ডের কোনো সমস্যা নেই, হয়তো আমার ওই যে গলা যেহেতু কাটাছেঁড়া করা হয়েছে, তো ওই জন্য তার কোনো কারণেই হতে পারে গলা একটু এই জায়গাটা একটু ব্যথা বোধ হচ্ছে। এই যে মাছের কাঁটা গলায় আটকে গেলে যেরকম, এরকম যে এক একটা আর কি সূচের মতন ওইরকমই আর কি মনে হচ্ছে। তো যাই হোক, এটা আর কি বলবো আপনাদেরকে। ও আরেকটা বিষয় আমি বলি। আর এদিকে গতকালকে আমাদের স্কুলে তো একটা প্রোগ্রাম ছিল, আপনারা দেখছেন ভিডিওতে, আমি ছোট একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো প্রোগ্রামে আসলে কাজ করার মতন তেমন কেউ ছিল না, যেহেতু ছাত্ররাই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল। তো তারা কিন্তু আমাদেরই উপর নির্ভরশীল, ক্লাস 9-10 এর বাচ্চারা, ওরা আর কি কাজ করবে। তো টিচাররাও মানে যারা যারা আসছেন কেউ কেউ একটু পরে আসছেন, তো আমার উপরে আর কি একটু কাজ বাজের চাপ বেশি পড়ছে। আর আমি বাড়িতে কাজ করি, ঠিক আছে, বাইরের কাজগুলো করি, বসে সবজি কাটা, মাংস কাটা, মাছ কাটা, ওই কাজগুলো এখন আর তেমন একটা করি না। মাছ তো বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসি, মাংসও কাটিয়ে নিয়ে আসি, এখন আর কাটাকাটির কাজটা রাখি না। তো কোনো মতেই আর কি এরকম এরকম করে করে কাজগুলো করছি। আসলে শরীরটা আগে একরকম ছিল। আমি বলি, সুস্থতা আল্লাহর দেওয়া সবথেকে বড় নিয়ামত। আমরা যদি কেউ পারফেক্টলি সুস্থ থাকি তাহলেই মানে আমাদের সবথেকে বেশি হ্যাপি থাকা উচিত, যে আমার আর কিছু থাকুক বা না থাকুক, ডাল ভাত খাই, শাক ভাত খাই, যেটাই খাই, আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখছেন। এটাই আসলে একজন মানুষের জীবনে আর কি সবথেকে বড় নিয়ামত আমি মনে করি। তো এই সুস্থতাটা আসলে যারা হারিয়েছেন, তো তারাই একমাত্র বুঝতে পারেন এই অসুস্থতার জ্বালাটা আসলে কি। আমার মাঝে মধ্যে এত কাজ করতে ইচ্ছা করে। আগে আমি কাজ করতাম, হালকা পাতলা ছিলাম, কাজ করতেও তেমন সমস্যা হতো না, তেমন কোনো রোগবালাইও ছিল না। তো এখন কাজ করতে ইচ্ছা করে, কিন্তু মানে জোর করে কাজ করা যায় না। ইচ্ছা করলো গেলাম, একটা দুইটা কাজ করলাম, তারপরে দেখা যায় যে আর পারছি না, পড়ে যাবো, এরকম একটা অবস্থা। মানে আগে শরীরটাকে জোর করে চালানো যেত, এখন শরীরটাকে জোর করে চালানো যায় না। জোর করে চালাতে গেলে মনে হয় যে এই হয়তো দপাস করে পড়েই গেলাম, এইরকম আর কি। তো যাই হোক, কোনো মতে গতকালকে কাজ টাজ সেরে সন্ধ্যা হয়েছে, আমি শিফাকে বলছি যে ঘরদোর তুই পরিষ্কার কর, আমি আর কিছু পারবো না, আমি শুয়ে পড়তেছি। তো সন্ধ্যার পরে মাগরিবের টাইমের পরেই শুয়ে পড়েছি। তারপরে একটু সময় রেস্ট নিয়েছি, শুয়ে শুয়ে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ারও করছি গতকালকে। তো যত সময় যাচ্ছিল মানে একটু রাত 10টার দিক থেকে মনে হচ্ছে যে এত সর্দি, হঠাৎ করে আমার সর্দি জ্বর সবকিছুই চলে আসছে। সারা রাত মানে নাক জাম লেগে যাচ্ছে, ঘুমাতে পারছি না। এদিকে হাঁটতে গেলেও সমস্যা, শুতে গেলে নাকের মনে হচ্ছে এই জায়গাটা আর কি আটকে যাচ্ছে। আমার তো আবার সাইনাসের সমস্যা আছে, মাইগ্রেনের সমস্যা আছে। তো মাইগ্রেনের সমস্যাটা আপাতত, যে কিছুদিন আগে আমি শিলচর ডাক্তার দেখিয়েছিলাম, মাইগ্রেনের সমস্যার জন্য মোটামুটি একটা আরাম পেয়েছি। তো
ঠান্ডার সময় আসলে সাইনাসেও সমস্যা করে। তো যাই হোক, রাতে সারা রাত ওইভাবে কাটলো। সকালের দিকে একটু সময় ঘুমিয়েছি, তারপরে উঠে একটু শ্যুট করলাম, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় নাই। তো সন্ধ্যার দিকে, বিকালের দিকে আমি একটু কাজ করছিলাম, তারপরে হঠাৎ করে খবর আসলো যে আমার শাশুড়ি মানে আরিয়ানের দাদি হঠাৎ করে পড়ে হাত ভেঙে ফেলছেন। কিছুদিন আগে ওনার কোমরের এই জায়গাটায় মানে একটা আর কি হাড় ফেটে গিয়েছিল। তো আপনারা দেখছিলেন ওনাকে আমি চেন্নাইতে যাওয়ার আগে, চেন্নাইতে যেদিন আমি গেছি তার আগের দিন আমার গোছগাছ করার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ অবস্থায় মানে আরিয়ানের দাদিকে নিয়ে আমি আরিয়ানের বাবা করিমগঞ্জে দৌড়েছি। যেদিন আমরা চেন্নাইতে যাব, পরের দিন সকালে আমরা চেন্নাইতে যাব আমার চিকিৎসার জন্য। তো তার আগের দিন রাত 9:30 অবধি আমি করিমগঞ্জ আর কি শহরে ছিলাম আরিয়ানের দাদিকে নিয়ে। তো যাই হোক, অনেক দৌড়াদৌড়ি, তারপরে আরিয়ানের চাচাও গেলেন আরেকবার, মানে সব মিলিয়ে ওনার কোমরের হাড্ডিটা আর কি মোটামুটি এখন একটু ভালো, তো মোটামুটি ঠিক হয়েছে। এর মধ্যে উনি হচ্ছে আবার পড়ছেন, পরে হাতের এই জায়গাটা আর কি একটা হাড় মানে ভেঙ্গে ওইদিকে চামড়ার ওইদিকে আর কি চামড়াটা এরকম মনে হচ্ছে যে দাঁড়ালো হয়ে বেরিয়ে গেছে। তো হঠাৎ করে খবরটা আসলো, তো আমার আবার এত জ্বর সর্দি, মানে আমি চলে যেতে চাইছিলাম, ভাবলাম যে এরকম একটা খবর শুনে তো আর ঘরে বসে থাকা যায় না, আর আমি বসতেও পারি না, আমি আসলে নিজের শরীরের উপর দিয়েও হলে মানে কোনো মতে আর কি ধৈর্য ধরে চলার চেষ্টা করি। তো আমি বোরকা পরে নিয়েছিলাম। আরিয়ানের বাবা বললেন যে এরকম অবস্থায় যাওয়ার প্রয়োজন নেই, তো ওনাকে নিয়ে যেহেতু হাত ভেঙে গেছে ওইদিকে যাওয়া হবে, কারণ আবারও তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে আবারও আমার ওই যে আমার বাড়ির নিচের দিকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, তো তখন এখানে গিয়ে দেখে আসতে। তো যাই হোক, তারপরে ওখানে গেলেন, যাওয়ার পরে দেখা যায় যে হাতের মানে হাড়টা আর কি এরকম চোকা হয়ে বেরিয়ে গেছে। তো তারপরে আর ওনাকে নিয়ে ওই দিকেই চলে গেছেন, এইদিকে আর আসেন নাই আরিয়ানের চাচা আরিয়ানের বাবা। তো ওনারা আর কি আরিয়ানের দাদিকে নিয়ে আমাদের অন্য একটা রাস্তা ওই দিক দিয়ে অন্য একটা ডাক্তারের কাছে চলে গেছেন, যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যাওয়া হয় নাই, তো ওর জন্য আর দেখা হয় নাই। তো এখন মনে হচ্ছে যদি চলে যেতাম তাহলে হয়তো দেখে আসতে পারতাম। তো আপনারা অনেকেই বলেন যে আসলে প্রসঙ্গটা যেহেতু চলে আসছে আর এই বিষয়ে আসলে ওইভাবে কথা হয় না, আজকে যেহেতু ক্যামেরার সামনে চলে আসছি ভাবলাম তো আপনারা মাঝে মধ্যে বলেন যে আমার শ্বশুর শাশুড়ি মা কোথায় থাকেন, এখানে কেন থাকেন না। তো ওনারা থাকেন মানে 10 দিন আমাদের এখানে থাকেন, 20 দিন আমার শ্বশুর বাড়িতে আরো 2 জন ভাসুর আছেন ওখানেই থাকেন। সবার বাড়িতে ওনাদের জন্য আলাদা আলাদা করে একটা রুম আছে, আর আমাদের বাড়িতে তো আলাদা কোনো রুম নেই। তারপরে আমরা ওই যে শিফা যে রুমে থাকে ওই রুমেই থাকেন। যেদিন আমি হোম ট্যুরের ভিডিও শেয়ার করেছিলাম ওই দিনও একজন আপু কমেন্ট করেছিলেন আপনার শ্বশুর শাশুড়ি মা আসলে কোথায় থাকেন। তো যে বড় খাটটা দেখতে পেয়েছেন আপনারা, ওখানে হচ্ছে আরিয়ানের দাদা দাদি থাকেন, আর ওই সাইডে যে একটা ছোট খাট আছে ওখানে শিফা থাকে। তখন কিন্তু এক্সট্রা কোনো আত্মীয় স্বজন আমাদের বাসায় আসলে ওনারা রাতের বেলা থাকেন না, চলে যান, কারণ আমাদের বাসায় তো আবার রুম কম, ওই রুমগুলোতেই ম্যানেজ করতে হয়। আর তো যাই হোক, এখানে আসেন আসলে ওনাদেরকে তো ক্যামেরার সামনে আনা হয় না, তো ওই জন্যই আপনারা সবসময় ওনাদেরকে দেখেন না। এই তো হয়তো আবার সামনে চলে আসার কথা ছিল, কিন্তু এখন আবার হাতের সমস্যায় হয়তো আসতে পারবেন না। তো আসলে ভিডিওতে ওভাবে আপনারা ওনাদেরকে সরাসরি দেখেন নাই, যদি সেরকম সুযোগ থাকতো আমি ক্যামেরার সামনে ওনাদেরকে আনলে আপনারা বুঝতে পারতেন। ওনাদের দুইজনেরই এখনো যে কি বলে এটাকে, এই যে হুশ বুদ্ধি যেটা আমরা মানে সেন্স যেটা আর কি, অনেক সময় না আমার শ্বশুর মানে আমাকে দেখবেন এই আমার সাথে গল্প করতেছেন, আরিয়ানের মা মানে উনি চিনতেই পারতেছেন, তার একটু পরে হঠাৎ করে বলবেন তুমি কে, তোমাকে চিনতে পারলাম না, তোমার বাড়ি কোন জায়গায়, মানে এইরকম আর কি। আর আরিয়ানের দাদি উনিও মানে মোটামুটি ওনার যে বিষয়গুলো একান্ত মুখস্থর মতন ওই জিনিসগুলো উনি আর কি বুঝতে পারেন বা নজর আন্দাজে আর কি ওগুলো করতে পারেন, বাট হঠাৎ করেই
এটা বলবেন ৫ মিনিট পর ভুলে গেছেন, শেষ। এরকম আরকি। তো আরেকটা সমস্যা হচ্ছে উনাদেরকে এক জায়গায় যত যত্ন করো, আমার এখানে আসলে আমি মানে যত্নের কোনো কমতি রাখি না। যথেষ্ট সম্ভব আমি আমার পক্ষ থেকে যথেষ্ট সম্ভব আমি চেষ্টা করি উনাদেরকে সেবা যত্ন করার। সবসময় এটা খাবে, ওটা খাবে, এখানে বসো, ওখানে ঘুমাও, এটা দিব, ওইটা দিব। মানে সবসময় উনাদের পেছনেই তাকিয়ে হিসাবে। আসলে নিজের তারিফ নিজেকে করতেই হয় না, বাট সোশ্যাল মিডিয়ায় কাজ করি অনেক সময় প্রশ্ন চলে আসে। তো আমি যেটা করি আসলে সেটার কোনো ব্যাখ্যা দিতে চাই না। কারণ আমার নিজেরও একটা ছেলে আছে, হয়তো ঘুরে ফিরে সেই দিন সামনের দিকে চলে আসছে। হয়তো আমিও একসময় সেরকম হয়ে যাব। তাই আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করি। তারপরে উনাদেরকে এখানে রাখা যায় না। এত যত্নার্থী, বিশেষ করে আমার ননাস, তারপরে বাসুর যারা আছেন সবাই চান যে উনারা আমাদের এখানে থাকুক। কারণ উনারা এখানে আসলে কতটা যত্নার্থী হয়, বা ওরা আমাকেও চিনেন, আমার ননাসরা বিশেষ করে। তো আমাকে চিনেন যে আমি কতটা উনাদের জন্য করব বা না করব উনারা জানেন। তো সেইজন্য আরকি উনারা আমার বাসায় যখন আসেন তখন দেখা যায় একটু স্বস্তি নিঃশ্বাস ফেলেন যে, আর যখন আসেন মা-বাবাকে মানে আমার শ্বশুর-শাশুড়ি মাকে উনার মেয়েরা বুঝান যে এখানেই থাকো, এখানে থাকলে আরাম পাবে, এখানে থাকো। তো উনাদেরকে রাখা যায় না। এই হচ্ছে সমস্যা। উনারা চলে যাবেন। মানে ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন বড় জোর ৬-৭ দিন জোর করে টেনে-টুনে রাখা যায়। তারপরেই দেখা যাবে যে ব্যাগ পত্র সব গুছিয়ে রাখছেন আর এই ৫ মিনিট পর, পর ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এইরকম আরকি একটা অবস্থা। তো আসলে ক্যামেরার সামনে যেহেতু ওনাদেরকে আনা যায় না, তাই আপনারা ওনাদের মানে এই কার্যকলাপগুলো বুঝতে পারবেন না। তো যারা ওনাদেরকে কাছ থেকে দেখছেন আমার আশেপাশের আত্মীয়স্বজন তারা আসলে জানেন। আর আমার শাশুড়ি মা একটু একরোখা টাইপের মানুষ। মানে চলে যাবেন বললে চলে যাবেন। কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছুই ছাড়া। মানে উনি চলে যেতে চাইবেন যেদিন চলে যাবেন মানে চলে যাবেন। আর কেউ আটকাতে পারবে না। তো এই যে শ্বশুরবাড়িতে থাকেন, হঠাৎ করে উনি বলেন যে এই বাড়িতে যাবো, ওই বাড়িতে যাবো। তখন কিন্তু উনাকে কেউ আটকাতে পারেন না। যাবেন বললেই যাবেন, দরজা বন্ধ করে উনাকে রাখা যাবে না। তো ঐরকম গেছেন মনে হয় সেদিন আমার বাসুর মনে হয় বারণ করছিলেন যে ওই বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। উনি গেছেন, গিয়ে হচ্ছে পড়ে মানে হাতটা ভেঙে ফেলছেন। তো আসলে বয়স হয়েছে, অনেকটাই বয়স হয়ে গেছে। আর আমরাও হয়তো ওই পজিশনে একদিন যাব। তারপরেও আসলে ওদেরকে সামলানো অনেকটা কষ্টকর। মানে ছোট বাচ্চাদের থেকেও আরকি এখন ওনাদের অবস্থা আরো বেশি খারাপ। তো করার কিছু নেই। আল্লাহ যেটা ভাগ্যে রাখছেন। তো অসুস্থতার কারণে আর যেতে পারিনি আজকে। শুনে খুব খারাপ লাগতেছে। এত ঠান্ডার মধ্যে হাতটা ভেঙে গেছে। আর একটা হাত বলে কথা। তো কি না কি করবেন? কষ্ট করবেন যেহেতু শীতের সিজন আরো। তো যাই হোক দোয়া করবেন আমার বাবা-মা, শ্বশুর-শাশুড়ি সবার জন্য। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।